Dear students, I am welcoming you once again to our online English class. Dear students, in my last class, I showed you how to make an affirmative sentence to negative sentence. কিভাবে আমরা affirmative sentence কে negative sentence আমরা পরিবর্তন করতে পারি। এবং গত ক্লাসে আমি বলেছিলাম যে আমার এই ক্লাসটি my class is important for class 6 to class 10 students. Today we shall learn how to make an assertive sentence to interrogative sentence. It is very important. এবং আমাদের যে পাবলিক পরীক্ষা যেগুলো আছে জিএসসি বলো, এসএসসি বলো, এইচএসসি বলো, এই ধরনের পরীক্ষায় এই ধরনের একটা কোয়েশ্চন অবশ্যই থাকে। ইন্টারমিডিয়েট পরীক্ষা, এইচএসসি পরীক্ষা এই ধরনের একটি কোয়েশ্চন থাকে। তো আমাদের আজকের বিষয় হচ্ছে আমরা শিখব কিভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। কিভাবে আমরা হাউ ক্যান উই মেক, কিভাবে আমরা তৈরি করতে পারি, অর হাউ ক্যান উই চেঞ্জ, কিভাবে আমরা পরিবর্তন করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে পরিবর্তনের ক্ষেত্রে তোমাদের জন্য এই যে দুইটি স্ট্রাকচার আমি লিখেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে আমি সংক্ষেপে লিখেছি, যেহেতু আমাদের হোয়াইট বোর্ডটা ছোট, আমি পুরো না লিখে অ্যাসার্টিভ পুরো না লিখে আমি সংক্ষিপ্তভাবে লিখেছি অ্যাসার্টিভ, আর ইন্টারোগেটিভ পুরো না লিখে আমি লিখেছি ইন্টারোগেটিভ। তোমরা অনেকে ভয় পাও যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করা, ইট ইজ ভেরি টাফ, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। অনেকে বলো যে উই কান্ট ডু ইট, এটি আমরা করতে পারবো না। I hope after seeing this structure it will be very easy to you. এই স্ট্রাকচারটা দেখার পরে এবং আমার কথাগুলো শোনার পরে আমার দৃঢ় বিশ্বাস, I have firm belief that তোমাদের কাছে মনে হবে তোমাদের যে ভীতি ছিল সেই ভীতিটাও কেটে যাবে। এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এক্সটেনশন তোমরা সবাই জানো, আমরা সাধারণত বাক্যের পিছনে ভার্বের পিছনে যে শব্দগুলোকে লিখে থাকি সেটিকে সংক্ষেপে আমরা বলি এক্সটেনশন। নিচে দেখো আমি কি লিখেছি। প্রথমে অক্সিলারি ভার্ব। ডিয়ার স্টুডেন্টস, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট? তুমি যদি একটি বাক্যকে ইন্টারোগেটিভ করতে চাও তাহলে তোমাকে প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমে তোমরা কি দেখতে পাচ্ছ? সাবজেক্ট। সাবজেক্ট বলতে নাউন অথবা প্রোনাউন। যে সমস্ত ওয়ার্ড নাউন বা প্রোনাউন, এই ওয়ার্ডগুলো যদি সেন্টেন্সের প্রথমে বসে এগুলোকে বলি আমরা সাবজেক্ট। যে কোনো শব্দ প্রথমে বসলেই সাবজেক্ট হয় না। আমি যদি প্রথমে লিখতাম ক্যান, ইট ইজ নট সাবজেক্ট, কারণ ক্যানটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এখানে যদি আমি লিখি বসি, বসির সাবজেক্ট। এখানে যদি আমি আই লিখি, তাহলে আইটা হবে সাবজেক্ট। সো you can see what is the difference between assertive sentence and interrogative sentence. Very clear. Assertive sentence is subjected পরে auxiliary verb. আর এখানে কি দেখছো? প্রথমে auxiliary verb, তারপরে সাবজেক্ট। এই auxiliary verb টা কোথা থেকে আনলাম? তোমার সাবজেক্টের পরে যে auxiliary verb ছিল সেটিকে আমি সামনে নিয়ে আসলাম। এটা কি কঠিন কাজ? নিশ্চয়ই না, অত্যন্ত সহজ। তোমার সাবজেক্টের পরে যদি দেওয়া থাকবে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা 6 এর ছাত্র হও অথবা তোমরা দ্বাদশ শ্রেণীর ছাত্র হও, I think you have an idea about auxiliary verb. There are 24 auxiliary verbs in English grammar. মাত্র 24টি auxiliary verb আছে। এবং কমন যেগুলো আমরা প্রায় বলে থাকি am, is, are, was, were, shall, will, can, could, should, would, may, might, must. তো যদি তোমরা কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্টের পরে এই am, is, are, was, were, shall, will, can, could, should, would, may, might, must দেখো, তাহলে ওইটিকে সাবজেক্টের পরে ছিল, ওইটিকে সাবজেক্টের সামনে নিয়ে আসবে, তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। এবার দেখো দ্বিতীয় স্ট্রাকচার। এখানে আমি কি লিখেছি? সাবজেক্ট প্লাস ভার্ব। এর মানে হচ্ছে এখানে কি নাই? অক্সিলারি ভার্ব নাই। ক্যান ইউ রিমেম্বার যখন আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করেছিলাম ইন মাই লাস্ট ক্লাস, এই আমার গত ক্লাসে আমি দেখেছিলাম
যে সাবজেক্টের পরে একটি ভার্ব আছে সেটি হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, অথবা সাবজেক্টের পরে একটি ভার্ব ছিল সেটি ছিল প্রেজেন্ট ফর্ম। এই রকম তোমরা সাবজেক্টের পরে দেখবে কোনো অক্সিলারি ভার্ব নাই, সরাসরি ভার্ব বসে আছে। আর সরাসরি ভার্ব বসলে সেটি হবে প্রেজেন্ট ফর্ম অথবা পাস্ট ফর্ম। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, ভেরি ইম্পর্টেন্ট, এই স্ট্রাকচারে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব দেওয়া আছে, ওটাকে তুমি সামনে নিয়ে আসবে। কিন্তু এই স্ট্রাকচারে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এখানে তো কি নাই, কোনো অক্সিলারি ভার্ব নাই। কিন্তু তোমাকে কি করতে হবে, ইউ হ্যাভ টু ব্রিং an auxiliary verb before subject। তোমাকে সাবজেক্টের আগে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে। তো তোমাদের কি মনে আছে আমরা যখন হাবোধক থেকে নাবোধক করি তখন বলেছিলাম না যে যদি কোনো বাক্যে আমরা অক্সিলারি ভার্ব না পাই তখন তিনটা ওয়ার্ড আছে ইংরেজিতে, এই তিনটি ওয়ার্ডকে আমরা ইংরেজিতে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। আমার মনে হয় তোমাদের মনে আছে, মনে না থাকলেও আমি আমার মনে করে দিচ্ছি। সেই তিনটি অক্সিলারি ভার্ব হচ্ছে ডু, ডাজ অথবা ডিড। কি বললাম আমি, যদি সাবজেক্টের পরে আমরা ভার্ব দেখি, কোনো অক্সিলারি ভার্ব দেখি না, তাহলে আমরা মনে রাখতে হবে যে ভার্বের ফর্ম অনুযায়ী এই যে ভার্ব। আরেকটা জিনিস প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাবজেক্টের পরে যে ভার্ব থাকবে, আমি গত ক্লাসেও বলেছিলাম সাবজেক্টের পরে যে ভার্ব থাকবে সেই ভার্ব কি হবে, হয় প্রেজেন্ট ফর্ম না হয় পাস্ট ফর্ম। পাস্ট পার্টিসিপল সাবজেক্টের পরে পাস্ট পার্টিসিপল বসার তেমন সুযোগ নাই। তাহলে আমরা যদি সাবজেক্টের পরে কোনো অক্সিলারি ভার্ব না পাই এবং যদি এটি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে আমরা অক্সিলারি ভার্ব আনবো ডু অথবা ডাজ। আর ওটা যদি ভার্বের পাস্ট ফর্ম হয় তাহলে এখানে আমরা অক্সিলারি ভার্ব আনবো ডিড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভে পরিবর্তনের আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে, যেহেতু আমাদের বিষয় হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সের বিষয় হচ্ছে তুমি মূল সেন্টেন্সকে ইউ কান্ট চেঞ্জ ইওর মেইন সেন্টেন্স। মেইন সেন্টেন্সের যে মিনিং আছে সেই মিনিংকে তুমি পরিবর্তন করতে পারবে। সেই মিনিংটাকে পরিবর্তন না হয় এই জন্য তোমাকে কি করতে হবে, তোমার যে গিভেন এক্সাম্পল, তোমাকে যে এক্সাম্পল দেওয়া থাকবে এটি যদি হাবোধক হয় তাহলে ওই বাক্যটি নাবোধক হবে, আর এটি যদি নাবোধক হয় সেটি হাবোধক হবে। আমি যখন উদাহরণ লিখবো তখন তোমাদের কাছে সেটি আরো পরিষ্কার হয়ে যাবে। তাহলে আমরা কি বুঝলাম, যদি if we want to make an assertive sentence to interrogative sentence, if we want to change an assertive sentence to interrogative sentence, তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে প্রথমে অক্সিলারি ভার্ব সাবজেক্টের সামনে আনতে হবে। এটি হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় হচ্ছে তোমার যে কোয়েশ্চন যদি দেওয়া থাকবে এটি যদি হাবোধক হয় সেটিকে নাবোধক করতে হবে, আর যদি নাবোধক হয় তাহলে সেটি হাবোধক হবে। Now I am writing some examples, then it will be very clear to you. Rina is a clever girl. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পারছো এটি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ এই সেন্টেন্সের প্রথমে নাউন আছে। আমাদের কি করতে হবে, ওই সেন্টেন্সকে আমরা ইন্টারগেটিভে পরিবর্তন করব। আমি তোমাকে স্ট্রাকচারে দেখিয়েছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করতে হলে কি করতে হবে, আমাদেরকে অক্সিলারি ভার্ব অথবা বিভাগ যাই থাক না কেন ওইটিকে সাবজেক্টের সামনে আনতে হবে। তাহলে তোমরা ভালো করে খেয়াল করে দেখো ওই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব বা বিভাগ আছে কিনা। রিনা ইজ এ ক্লেভার গার্ল, অবশ্যই আছে। কি আছে, ইজ। 2 নম্বর হচ্ছে এই বাক্যটি হাবোধক না নাবোধক। যেহেতু এখানে কোনো নট বা না বোঝায় এমন কোনো শব্দ নাই, কাজে এটি হাবোধক। তাহলে আমাদের কাজ হচ্ছে ওই বাক্যটিকে নাবোধক করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে ইজ ছিল সাবজেক্টের পরে
এই জন্য এখানে স্মল লেটার আমরা ব্যবহার করেছি। এখন ইসটাকে আমরা সামনে নিয়ে আসবো, ভেরি কেয়ারফুল। তখন আমাদের কি করতে হবে, ওই ইসটাকে ক্যাপিটাল লেটার করতে হবে। এই দেখো আমি আই পড়াতে লিখেছি, আর ইজের সাথে নট যুক্ত করেছি সংক্ষিপ্ত ফর্ম, যেটা আমরা ইংরেজিতে বলি কন্ট্রাক্টেড ফর্ম। এই জন্য হলো ইজন। এই ইসটা সামনে নিয়ে আসলাম, আর হাবোধক বাক্য সেটিকে নাবোধক করলাম ইজন, তারপরে সাবজেক্ট পিছনে নেব। তোমরা স্ট্রাকচারের সাথে মিলিয়ে দিবে। ইজন রিনা এ ক্লেভার গার্ল। ভেরি ইজি। যদি আমরা কোন বাক্যকে ইন্টারগ্রেটিভ করতে চাই, তাহলে সাবজেক্টের পরে যে অক্সিলারি ভার্ব থাকবে সেটিকে আমরা সামনে নিয়ে আসবো। ওই বাক্যটির মূল বাক্যটি যদি হাবোধক হয়, সেটিকে আমরা নাবোধক করব, যেটা আমি করেছি। নাও আই এম রাইটিং অ্যানাদার এক্সাম্পল। পড়ে দেখো আমি কি লিখেছি, দি বয় obeys his teachers। এই সেন্টেন্সে সাবজেক্ট হচ্ছে দি বয়, কিন্তু আগের বাক্যের মতো খেয়াল করে দেখো কোনো অক্সিলারি ভার্ব নাই। কি আছে, obeys। এটি একটি ভার্ব এবং ওবেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এটি যদি পাস্ট ফর্ম হতো, এখানে লেখা থাকতো obeyed, এবং ভার্বের সাথে এস যুক্ত আছে। তো নেগেটিভে যেভাবে আমরা যখন ভার্বের সাথে এস ছিল তখন নেগেটিভ করেছিলাম, আমরা লিখেছিলাম ডাজ নট। ইন্টারগেটিভ একই জিনিস। doesn't the boy obey। তুমি যখন doesn't লিখবে তখন ভার্বের সাথে এস বা এস আর বসতে পারবে না। his teachers। প্রিয় শিক্ষার্থী কিন্তু ভালো করে কোন জায়গায় পার্থক্য দেখো। প্রথম বাক্যে সাবজেক্টের উপরে সাহায্যকারী ভার্ব ছিল, ওইটিকে আমরা সামনে নিয়ে আসছি, হাবোধক ছিল, আমরা নাবোধক করেছি। আমাদের যে দ্বিতীয় বাক্য সেকেন্ড সেন্টেন্স, এই সেকেন্ড সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই। সাবজেক্টের উপরে ছিল ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং ভার্বের সাথে এস যুক্ত ছিল। এই জন্য আমরা এখানে এনেছি ডাজ এবং ডাজের সাথে আমরা নট যোগ করেছি। যে আমাদের বললাম না, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে ইন্টারগেটিভ করতে হলে তোমাকে হাবোধক বাক্যকে নাবোধক করতে হবে, আর নাবোধক বাক্যকে হাবোধক করতে হবে। আরেকটি উদাহরণ লিখলে তোমাদের কাছে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। I went to school yesterday। শিক্ষার্থীবৃন্দ ভালো করে খেয়াল করে দেখো, এখানে সাবজেক্ট হচ্ছে আই এবং যথারীতি এই সাবজেক্টের ফলে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে এটি হচ্ছে ভার্ব। একটু মনে করে দেখো তো দেখি, ওয়েন্ট এটা কোন ফর্ম, প্রেজেন্ট ফর্ম অথবা পাস্ট ফর্ম? অবশ্যই এটি পাস্ট ফর্ম, এটি সহজ ভার্ব। এটি প্রেজেন্ট হচ্ছে গো। তো আমি আগে উল্লেখ করেছিলাম, যদি কোনো সেন্টেন্সে আমরা সাবজেক্টের পরে ভার্ব দেখি না, সাহায্যকারী ভার্ব যদি আমরা না দেখি এবং ওই ভার্ব যদি ওই পাস্ট ফর্ম, তাহলে আমরা এই বাক্যকে ইন্টারগেটিভ করতে হলে প্রথমে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডিড কে নিয়ে আসি। আর হাবোধক বাক্য কি হবে, নাবোধক হবে, এই যে ডিডন্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গত ক্লাসে বলেছিলাম যে ইন্টারগেটিভ সেন্টেন্সে এবং নেগেটিভ সেন্টেন্সে ভার্বের পাস্ট ফর্ম বসতে পারবে না। ডিডন্ট আই
তাহলে এই পাস্ট ফর্মের প্রেজেন্ট ফর্ম হচ্ছে go. Didn't I go to school yesterday? আরেকটি উদাহরণ আমি লিখি, he cannot prosper in life interrogative. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, it is the last example of my class, today's class. ভালো করে খেয়াল করে দেখো, এখানে সাবজেক্ট হচ্ছে হি, সাহায্যকারী ভার্ব আছে না নাই? Yes, there is an auxiliary verb and that is can, এবং তার সাথে নট যুক্ত আছে। আমরা বলেছিলাম না যে একটা রুল আছে, আবোধক বাক্যকে আমরা না বোধক করব আর না বোধক বাক্যকে আমরা হা বোধক করব। কিন্তু প্রথমে আমাদের কি করতে হবে? ওই অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের সামনে আনতে হবে। ক্যানটাকে আমরা সামনে নিয়ে আনলাম, আর যেহেতু এই সেন্টেন্সে নট আছে, এখানে আমরা নট বসাবো না। তাহলে কি হলো উত্তর? ক্যান হি প্রসপার ইন লাইফ? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে স্ট্রাকচার, অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভের যে স্ট্রাকচার, তারপরে যে আমরা যে এক্সাম্পল গুলো বোর্ডে লিখলাম, এই সবগুলো লেখার পরে এবং তোমরা যদি এই যে রুলগুলো আমি উল্লেখ করলাম, এই রুলগুলো যদি তোমরা বারবার ভিডিওতে শুনো, আমার মনে হয় অন্তত পক্ষে অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভে এবং ইন্টারগেটিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো পরিবর্তন করতে তোমাদের ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং আগামী ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে বা এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করা যায়। সেই ক্লাস শোনার আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে তোমরা যাতে নিয়মিত ক্লাসে অনলাইন যে ক্লাসগুলো হয় আমাদের স্কুল থেকে, সেই ক্লাসগুলো যাতে ভালোভাবে তোমরা শুনো, কারণ এটি তোমাদের একটি বিরাট সুযোগ এবং এটা সরকারের একটা নির্দেশনা, সেদিকে খেয়াল রাখে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।